নমস্কার। কেকেআর ডাগআউটের ফাইনাল এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এটা সিজন 1 এর ফাইনাল এপিসোড এবং কেকেআর এর কিন্তু 2025 যে ক্যাম্পেইন, আইপিএল 2018 যে ক্যাম্পেইন, সেটা কিন্তু শেষ হয়ে গেছে। খুবই একটা মানে বিলো এভারেজ সিজন ছিল এটা কেকেআর এর জন্য এবং বলাই বাহুল্য কেকেআর কিন্তু 8 পজিশনে ফিনিশ করেছে। আর গত বছরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা কিন্তু 8 পজিশনে এই বছর ফিনিশ করলো। তো স্বাভাবিক ব্যাপার যে আমরা কেউ খুশি নই কলকাতার ফ্যান হিসাবে। সো অ্যাজ আ ক্রিকেট এক্সপার্ট আমি কিন্তু আপনাদের এই ভিডিওতে নেক্সট ইয়ার কলকাতা আবার চ্যাম্পিয়ন হতে চাইলে কি করতে হবে তার পুরো রোডম্যাপটা দেবো। রিটেনশন, অকশন, ক্যাপ্টেন্সি থেকে শুরু করে টিম স্ট্রাকচার কিরকম হলে নেক্সট ইয়ার কেকেআর সাকসেসফুল হবে সেই নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। এটা কিন্তু ফাইনাল এপিসোড আমার এই স্পেশাল শো এর কেকেআর ডাগআউট। সো আমরা প্রথম সেগমেন্ট যেটা যদি ধরি, প্রথম ব্যাপারটা হবে টপ অর্ডার ফিক্স করা। টপ অর্ডারের ফিক্স কেন বলছি, কেকেআর এর সব থেকে বড় সমস্যা হয়েছে এই বছর ওপেনিং। কেন বলছি এই কথা, কারণ কুইন্টন ডিককের সাথে সুনীল নারিন ওপেন করেছে। আপনাদের বুঝতে হবে গত বছর কেকেআর এর জন্য ওপেনিং করতে এসেছিল ফিল সল্ট এবং সুনীল নারিন। দুটো কম্বিনেশন কিভাবে গন্ডগোল হয়েছে দেখুন। সুনীল নারিন কিন্তু প্রথম দিকে যে মারে সেরকম ব্যাপার নয়, কিন্তু অনেক সময় সুনীল নারিন স্ট্রাগল করে। তো প্রথম থেকে কিন্তু যে অ্যাগ্রেসিভ ভূমিকাটা গত বছর ফিল সল্ট নিচ্ছিল, যখন বোলিং যেই আসুক তো মারা শুরু করছিল। এবার যদি উইক বোলার পেয়ে যায় সুনীল নারিনও শুরু করে দিচ্ছিল। এতে কি হচ্ছিল, অপোজিশন যে বোলাররা তাদের লাইন অ্যান্ড লেন্থ ভেঙে যাচ্ছে। বাট এবছর কি হলো, এবছর ফিল সল্টকে আমরা যেতে দিই। সেই জায়গায় আসে তার রিপ্লেসমেন্ট হিসাবে দুটো উইকেট কিপার নেওয়া হয়। গত বছরও রাহমানুল্লাহ গুরবাজ ছিল, বাট থ্রু আউট সিজন খেলেনি, খেলেছিল ফিল সল্ট। এবছর তাকে নেওয়া হয় অ্যাজ আ ব্যাকআপ উইকেট কিপারই, বাট প্রাইমারি চয়েস নেওয়া হয় কুইন্টন ডিকককে, ফিল সল্টের একদম রিপ্লেসমেন্ট। এটাও ফরেন উইকেট কিপার এবং আমরা সেই হিসাবেই যাই। বাট প্রবলেমটা কোথায়, প্রবলেমটা এই জায়গায় যে কুইন্টন ডিকক কিন্তু নিজের কেরিয়ারের প্রাইমে নেই। এটা আপনাদের বুঝতে হবে। কুইন্টন ডিকক ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল ছেড়ে দিয়েছে খেলা এবং নিজের কেরিয়ারের যে প্রাইম সেটা কিন্তু সে ফেলে এসেছে অনেকদিন আগে। এবং কুইন্টন ডিকক অনেক বড় প্লেয়ার, আমি কিন্তু কোনো তুলনায় যাচ্ছি না কুইন্টন ডিককের সাথে ফিল সল্টের, হয় না। কুইন্টন ডিকক অনেক বড় প্লেয়ার, আমরা ফিল সল্টকে হয়তো একটা সিজন থেকে জাজ করছি। ডিকক সিজনের পর সিজন ভালো খেলেছে আইপিএল এ, বাট ডিকক নিজের প্রাইমে নেই। আর ডিকক যে রোলটা এখানে প্লে করছে সেই রোলটা কিন্তু সে কখনো কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে প্লে করেনি। সে সবসময় একটা ভালো স্ট্রং ওপেনিং পার্টনারের সাথেই ওপেনিং করতো। সুনীল নারিনের ব্যাপারটা কিন্তু অন্য। সুনীল নারিন কখনোই এরকম হবে না যে সুনীল নারিন খুব রানিং বিটুইন দ্য উইকেটস ফাস্ট থাকবে বা সে অ্যাগ্রেসিভ ভূমিকাটা নেবে সবসময়, এটা কিন্তু হবে না। অনেক ক্ষেত্রে কিন্তু ডিকককে সেটা নিতে হবে, আর সেটা কিন্তু ডিকক করতে পারেনি। ফার্স্ট বল থেকে অ্যাটাক সেটা কিন্তু ডিকক করতে পারেনি এই বছর। এবং এই জায়গায় কিন্তু কেকেআর মেন ফেল করেছে, কারণ ডিকক এবং নারিনের মধ্যে কখনোই কম্বাইন্ড পার্টনারশিপ জমেনি। যার ফলে কি দেখা গেছে যে খুব তাড়াতাড়ি একটা উইকেট পড়ে যেত এবং রাহানে ব্যাটিং করতে চলে আসতো। এই প্রবলেমটার জন্য ওপেনিং ভালো সলিড পার্টনারশিপ দিতে পারেনি কেউ, এবং এর জন্য কিন্তু পাওয়ার প্লে খুবই আন্ডার ইউটিলাইজড থেকেছে। এই বছরের যদি পাওয়ার প্লে স্কোর বলি, খুবই আন্ডার ইউটিলাইজড হয়েছে কেকেআর এর জন্য। সো এটা একটা খুবই বড় সেগমেন্ট। এটা কিন্তু পরের বছর কোনো না কোনো ভাবে ফিক্স করতেই হবে। তাতে তুমি ফরেন উইকেট কিপার ফর্মুলাতে যাও, অথবা যদি রাহানে টিমে থাকে রাহানেকে দিয়ে নারিনের সাথে ওপেন করাও। 3 নম্বরে তুমি অন্য কোনো প্লেয়ার আনো, দরকার বলে ইন্ডিয়ান উইকেট কিপার খেলিয়ে দাও মিডিল অর্ডারে বা লোয়ার ডাউন দ্য অর্ডারে, যার ব্যাটিং না এলেও চলবে, সে শুধু উইকেট কিপিং করার জন্য থাকবে। বাট টপ অর্ডারটাকে নিয়ে ছিনিমিনি না খেললেই আমার মনে হয় নেক্সট ইয়ার বেটার হবে, তাহলে কিন্তু কেকেআর বেটার ফল করতে পারবে। সেকেন্ড যদি সেগমেন্ট বলি, সেটা হলো বিগ নেম বিগ কোয়েশ্চেন। বিগ নেম বিগ কোয়েশ্চেন, এবার একটা আমি নাম অলরেডি বললাম, কুইন্টন ডিকক, খুব বড় নাম, কিন্তু তার সেইভাবে পারফরমেন্স। এবার যদি আমি বলি আরো, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, তারা কি নিজেদের ভূমিকা পালন করেছে? হ্যাঁ, আমি একটা ম্যাচ মনে করতে পারি দিল্লি ক্যাপিটালস এর সাথে ইডেনে যেটা হয়েছিল। সুনীল নারিন নিজের কাঁধে ক্যাপ্টেন্সি করে, বোলিং করে, ব্যাটিং করে ম্যাচ জিতিয়েছে। আন্দ্রে রাসেলকেও একটা দুটো ম্যাচে প্রমোট করা হয় লাস্টের দিকে, একদম ততদিনে কেকেআর ক্যাম্পেইন অলমোস্ট শেষের দিকে, তখন এসে রাসেলকে ওপেনিং নাম্বার 5-এ প্রমোট করা হয়। রাসেল কিন্তু নিজের জাত জিনিয়ে দেয়। রাসেল ভালো ব্যাটিং করে এবং যখন যখন স্লগ ওভারে তাকে বোলিং দেওয়া হয় তখন তখন ভালো বোলিংও করে। বাট এখানে কিন্তু একটা বড় ফ্লপ হয় যেটা ম্যানেজমেন্ট করে, সেটা হলো আন্দ্রে রাসেলকে কনসিস্টেন্টলি তারা নাম্বার 5-এ খেলায় না। এটাই প্রবলেম।
সুনীল নারিন যেমন ওপেনিংটা ফিক্সড করে, আন্দ্রে রাসেল কিন্তু নাম্বার 5-এ মানে ফিক্সড খেলে না। সে কখনো 7-এ আসছে, কখনো 8-এ আসছে, এরম নাম্বারে আসে। যেখানে হয়তো 5টা 6টা বল কি 12টা বল ম্যাক্সিমাম পড়ে আছে। সেখানে আন্দ্রে রাসেলই বা কি করবে? ম্যাচ তো পাল্টাতে পারবে। তাকে ম্যাচ পাল্টাতে হলে অন্তত একটা সময় দিতে হবে। সেই সময়টা যদি না তাকে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সমস্যার সৃষ্টি হয়। যেটা এবছরও হয়েছে। এবং স্বভাবতই আন্দ্রে রাসেলের থেকে আমরা কিন্তু বেটার পারফরমেন্স পাইনি, এবং কেকেআর ম্যানেজমেন্ট সেটা কিন্তু ভাবতে হবে রাসেল নারিন আর কতদিন এদের উপর ভর করে আর কতদিন চলবে। রাসেলের বিকল্প একটা আমরা নিতে পারছি না অলরাউন্ডার, যাকে আমরা মিডিল অর্ডার বা টপ অফ দ্য অর্ডারে রাখবো। আমি বলছি দুটো প্লেয়ারকে কেকেআর কিন্তু পরের বছর নিঃসন্দেহে টার্গেট করতে পারে। এক ক্যামেরন গ্রিন, সব জায়গায় কিন্তু এটাই আলোচনা হচ্ছে, যদি ক্যামেরন গ্রিন অ্যাভেলেবেল হয় যেন কেকেআর তাকে নেয়, কারণ রাসেল আর কত বছর একই রকম সার্ভিস দেবে। আর যদি দেয় রাসেলকে তুমি খেলিয়ে দাও 5 নম্বরে, ক্যামেরন গ্রিনকে 3 নম্বরে খেলিয়ে দাও, এরা দুজনের মধ্যে একজন চলে গেলেই তো তোমাকে ম্যাচটা বার করে দেবে। সো এদের দুজনের মধ্যে একজনকে আমরা চালাতে পারবো না। তলায় তো রিঙ্কু সিং, রমনদীপ সিং থাকছি। তো সেই জায়গায় আমার মনে হয় একটা রাসেলের মতো সেম ক্যাটাগরির একটা প্লেয়ার দরকার। সেটা ক্যামেরন গ্রিন হলে খুব ভালো হয়, নইলে যদি উইল জ্যাক্সকে মুম্বাই রিটেন না করে, কারণ উইল জ্যাক্সের কিন্তু ভালো সিজন যাচ্ছে না, যদি উইল জ্যাক্সকে মুম্বাই রিলিজ করে তাহলে কিন্তু উইল জ্যাক্সকেও কেকেআর টার্গেট করতে পারে। কিন্তু যাকেই টার্গেট করুক, ইনস্পাইট অফ দ্যাট সে যেই হোক, ফরেন যেই পেডিগ্রি নিয়ে প্লেয়ার আসুক, তাই কিন্তু নাম্বার 3-এ বা নাম্বার 4-এ এর নিচে কিন্তু খেলালে ওয়েস্টই হবে। এর পরের সেগমেন্টটা যদি আমি বলি, এর পরের সেগমেন্ট হচ্ছে ইন্ডিয়ান কোর স্ট্রং করতে হবে। কেকেআর এর ইন্ডিয়ান কোর কিন্তু স্ট্রং। কেকেআর ইন্ডিয়ান কোর যে স্ট্রং নয় সেটা না। ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, রমনদীপ সিং, আংরিকেশ রঘুবংশী এবং আজিঙ্কিয়া রাহানে, ইন্ডিয়ান কোরটা কিন্তু স্ট্রং। বোলিং এ যদি যাই, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, হর্ষিত রানা, চেতন সাকারিয়া, প্রথমে উমরান মালিককেও নিয়েছিল। তো পুরো নিয়ে সমস্যা নেই, সমস্যা আছে যে জায়গায় সেটা নিয়ে আমাকে বলতে হবে। সেটা হলো এই যে রঘুবংশী রাহানে, এরা দুজন ব্যাটিং করছে কোথায়? নাম্বার 3-এ, নাম্বার 4-এ। এটা কখনো হতে পারে কেকেআর এর ব্যাটিং লাইন। তাহলে এ কোথায় নামছে? ভেঙ্কটেশ আইয়ার কোথায় নামছে? নাম্বার 5-এ। রিঙ্কু সিং কোথায় নামছে? নাম্বার 6-এ। আন্দ্রে রাসেল কোথায় নামছে? নাম্বার 7-এ। রমনদীপ সিং কোথায় নামছে? নাম্বার 8-এ। ওই অব্দি ব্যাটিং যদি চলে যায় কেকেআর এমনি ম্যাচটা হেরে যাবে। নাম্বার 8 অব্দি ব্যাটিং যদি 15-16 ওভারের মধ্যে চলে আসে এমনি কেকেআর ম্যাচটা হেরে যাবে। আর যদি নাও আসে, যদি ধরো লাস্ট ওভারে যাবে, তাও তো সেই ব্যাটসম্যান কিছু করতে পারবে না ওই জায়গায়। তো ইন্ডিয়ান কোর একটা কিন্তু স্ট্রং করতে হবে, বাট ব্যাটিং লাইন আপ ওয়াইজ আমি এখনো মনে করি যে আজিঙ্কিয়া রাহানে পাওয়ার প্লেতে এই বছর কেকেআর এর হয়ে বেস্ট ব্যাটসম্যান ছিল। কেউ আমার সাথে এগ্রি করুক আর না এগ্রি করুক, আমার যায় আসে না কিছু। রাহানে এই বছর কেকেআর এর পাওয়ার প্লেতে বেস্ট ব্যাটার ছিল। বাট ফ্যাক্ট ইজ রাহানে নামছে 3 নম্বরে, ততক্ষণে পাওয়ার প্লে 3 ওভার 4 ওভার শেষ হয়ে যাচ্ছে, আর 2 ওভার যেটুকু রাহানে খেলছে তারপরে পাওয়ার প্লে শেষ হয়ে গিয়ে ফিল্ড ছড়িয়ে যাচ্ছে, তখন আর রাহানে খেলতে পারছে না। এই জায়গায় কিন্তু কেকেআর এর পুরোই মানে সিজন ঝুলেছে। 4 নম্বরে রঘুবংশী, খুব ভালো প্লেয়ার, ইয়ং প্লেয়ার, বাট তাকে অন্তত টপে 3 নম্বরে খেলাতে হবে। তার জায়গা 4 নম্বর নয়। 4 নম্বরে ইউ হ্যাভ টু প্লে ইউর বিগ প্লেয়ার্স লাইক ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেলকে 5-এ। এইভাবে আমাকে ব্যাটিং, এখন আপনি লখনৌ এর যে ব্যাটিং লাইন আপটা দেখুন, সবাইকে কিন্তু তারা উপরে পাঠিয়ে দেয়। ইভেন আপনি যদি ভালো করে মুম্বাইয়ের ব্যাটিং লাইন আপ দেখুন, রায়ান ডিক্লেন্টন, রোহিত শর্মা, তারপরেই সূর্য কুমার, উইল জ্যাক্স, তিলক বর্মা, একদম যারা ভালো খেলে তাদেরকে টপে পাঠিয়ে দাও ভাই। এটাই ফর্মুলা হওয়া উচিত। এখন অ্যাগ্রেসিভ প্লেয়ারকে আমি পিছনে ঠেলতে পারি না, এখন আমাকে অ্যাগ্রেসিভ প্লেয়ারকে টপ অফ দ্য অর্ডারই খেলাতে হবে, যাতে করে তারা নিজেদের বেস্টটা দিতে পারে। তবেই গিয়ে তুমি ম্যাচ উইনিং পজিশনে আসবে। রঘুবংশী যদি 20 ওভারও খেলে, রাহানে যদি 20 ওভারও খেলে, তুমি সেই রেজাল্ট পাবে না। কিন্তু আন্দ্রে রাসেল বা আহ, আমাদের টিমে ছিল আন্দ্রে রাসেলের সাথে আর একটা ওয়েস্ট ইন্ডিয়ান ছিল, আমার নাম মনে পড়ছে না, তারা যদি আপনার খেলে দেয়, রোবমান পাওয়েল ছিল, সরি রোবমান পাওয়েল ছিল, রোবমান পাওয়েল, আন্দ্রে রাসেল, এরা যদি 10 ওভারও খেলে দেয়, রঘুবংশী বা রাহানের থেকে বেটার ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। ইভেন টু অ্যান এক্সটেন্ট ভেঙ্কটেশ আইয়ারের থেকে বেটার ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। সো এই জায়গায় কিন্তু কেকেআর কে এটা ভাবতে হবে এবং একটা স্ট্রং ব্যাটিং লাইন আপ তৈরি করতে হবে। 4 নম্বরে যদি বলি লিডারশিপ অ্যান্ড টিম বন্ডিং, এই জায়গাটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন আছে। এখানে আমার মত একটু ভিন্ন। দেখো লিডারশিপ, রাহানে কি সত্যি বাজে ক্যাপ্টেন্সি করেছে? আমি বলবো না। এবার অনেকে বলবে না করেছে তবেই তো এরকম রেজাল্ট, তবে আমি বলবো না। রাহানের ক্যাপ্টেন্সি ভালোই ছিল। ভালো করে যদি আপনি খেলাটা লক্ষ্য করেন, আমি যদি এবার একটু রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে বলি, আজিঙ্কিয়া রাহানে
পাঞ্জাবের ম্যাচটা মনে পড়ে, প্রথম পাঞ্জাবের সাথে যে ম্যাচটা হয় কল্যাণপুরে, কেকেআর কিন্তু পাঞ্জাবকে 118 রানে অল আউট করে দেয়। ক্যাপ্টেন্সি কি খারাপ হয়েছিল? যথেষ্ট ভালো ক্যাপ্টেন্সি হয়েছিল, বাট ম্যাচটা কেকেআর হেরে যায়, কারণ কেকেআর ব্যাটিং চলে না, কেকেআর 92 রানে অল আউট হয়। এইরকমই ম্যাচ কিন্তু সিএসকে এর বিরুদ্ধে হয়। তার আগে একটা ম্যাচে ভৈভব বড়োরাকে লাস্টের দিকে ওভার দেওয়া হয়, ভৈভব বড়োরাকে পিটিয়ে ছাল খুলে দেয় এবং কেকেআর ম্যাচটা হেরে যায়। সরি, রাজস্থানের ম্যাচটা লাস্ট ওভারটা ভৈভব বড়োরা করে, ম্যাচ কে হারের মুখ থেকে 1 রানে জিতে যায়। বাট যখন সিএসকে এর বিরুদ্ধে আজিঙ্কিয়া রাহানে ভৈভব বড়োরাকে লাস্টে না দিয়ে 10 ওভার 11 ওভারের মাথায় দেয়, সেখানেও তো সে মার খায় এবং ম্যাচটা ঘুরে যায়, কেকেআর ম্যাচটা হেরে যায়, ইভেনচুয়ালি কেকেআর ফুটে যায়। সো এই জিনিসগুলো কি ক্যাপ্টেনের দোষ? সে যদি একটা বোলারকে পায়, সেই বোলারটাকে ফার্স্টের দিকে 2 ওভার করাচ্ছে এবং 2 ওভার হোল্ড করছে, যাতে মাঝখানে করাতে পারে না, ফার্স্টের দিকে তাকে নারিনকে বা বরুণ চক্রবর্তীকেও করাতে হয় পাওয়ার প্লের ওপর। সে যদি বোলারটাকে পরের দিকে ইউজ করে এবং সে কোথাও গিয়েই ডেলিভার না করতে পারে, সেটা ক্যাপ্টেনের কিভাবে দোষ হবে? এই গেল প্রথম। আজিঙ্কিয়া রাহানের মতো টিম বন্ডিং কেউ বানাতে পারবেন। একটা ভাঙাচোরা টিম নিয়ে অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফি জিতিয়ে দিয়েছিল ইন্ডিয়া। সো সেই প্লেয়ারটার উপর আমি সন্দেহ করি না, তার ক্যাপ্টেন্সি নিয়ে অন্তত করি না। বাট যেটা নিয়ে আমার মনে হয় যে শ্রেয়াস আইয়ার যখন একটা পেডিগ্রি নিয়ে এসেছিল এই টিমে, তার 13-13.5 কোটি টাকা একটা ভ্যালু ছিল এবং তার একটা পেডিগ্রি ছিল টিমটাতে যে সে সবচেয়ে দামি প্লেয়ার এবং তার থেকে মানে সে পুরো টিমটাকে পরিচালনা করতো। বাট এখানে কি হয়েছে প্রবলেম, যে রাহানেকে যেহেতু প্রথমবারে আনসোল্ড যায় এবং লাস্ট মোমেন্টে সিলেকশন করা হয়, সেই জায়গায় হয়তো টিম বন্ডিং এ কোথাও একটা প্রবলেম হচ্ছে, যেখানে ভেঙ্কটেশ আইয়ার অত দামি প্লেয়ার ছিল। বাট আমার মনে হয় কেকেআর কোথাও গিয়ে এই ক্যাপ্টেন্সির ব্যাপারটাকে একটু ট্রিকিলি হ্যান্ডেল করতে হবে, কারণ মার্কেটে কিন্তু ভালো ক্যাপ্টেন অ্যাভেলেবেলও থাকবে না। যতজন ক্যাপ্টেন আছে সবাই কিন্তু ভালো টিমে স্টেবল, তাদেরকে কেউ রিলিজ করবে বলে আমার মনে হয় না। কেকেআর যেটা করতে পারে সেটা হলো আইদার আজিঙ্কিয়া রাহানেকে দিয়ে তারা কন্টিনিউ করতে পারে, অথবা একটা পুরোপুরি নতুন ক্যাপ্টেনকে আনতে হবে, যাকে আমরা হয়তো এখনো দেখিনি এবং যাকে আমরা প্রথমবার হয়তো 2026 সিজনে দেখবো। এটা একটা কেকেআর করতে পারে, তাহলে কিন্তু টিম এগোবে। কারণ আমার মনে হয় না এই টিম থেকে কারোকে ক্যাপ্টেনশিপ দেওয়া যেতে পারে বলে। নারিন বা রাসেল তারা নিজেদের খেলাটা তবেই খেলতে পারবে যখন তারা ফ্রিলি খেলবে, তাদের উপর যদি ক্যাপ্টেন্সির প্রেশার দিয়ে দেওয়া হয় তারা পারবে না। ভেঙ্কটেশ আইয়ার অলরেডি একটা ফ্লপ, তাকে মনে হয় না আর নতুন করে ক্যাপ্টেন্সি দিয়ে আরো প্রেশার বাড়িয়ে তাকে আরো ফ্লপ বানানোর চেষ্টা করা হবে। আর ক্যাপ্টেন্সি আমি কারোর থেকে এক্সপেক্ট করছি না। ডেথ বোলিং ফিক্স করার ব্যাপার যেটা আমি বললাম, আজিঙ্কিয়া রাহানের ক্যাপ্টেন্সি নিয়ে একটা কথা বলছিলাম, এবার একটা ক্যাপ্টেন্সি নিয়ে কথা বলি। এইখানে আমার একটু রাহানের সাথে ক্যাপ্টেন্সিতে প্রবলেম আছে। কি প্রবলেম? সেটা হলো আজিঙ্কিয়া রাহানে আন্দ্রে রাসেলকে দিয়ে বোলিং করাতে কোথাও গিয়ে কিন্তু ভয় পাচ্ছি, কিন্তু ডেথ ওভারে ভাইভব অরোরা, হর্ষিত রানা এবছর টোটালি ফ্লপ। ডেথ ওভারে তার থেকে ভালো বোলিং আসেনি। ভাইভব অরোরা তো একদমই ফ্লপ। ডেথ ওভারে সেও ভালো বল করতে পারে, কোথাও গিয়ে রাসেল একমাত্র ডেথ ওভারে ভালো বোলিং করছিল। সেই আন্দ্রে রাসেলকে খুব আন্ডার ইউটিলাইজ করেছে অ্যাজ আ বোলার আজিঙ্কিয়া রাহানে, দা ক্যাপ্টেন কিন্তু এটা করেছে। সে রাসেলকে দিয়ে বোলিং করাতেই চাইতো না, মেজরিটি অফ দ্য মুভমেন্ট তাকে রাসেলকে আনতো না। বাট ফ্যাক্ট ইজ আন্দ্রে রাসেল একমাত্র ভালো বোলার ছিল ডেথ ওভারের জন্য। তো ডেথ ওভার স্পেশালিস্ট কিন্তু একজনকে নিতে হবে, যেটা গত বছর মিচেল স্টার্ক ছিল। সেও প্রথম দিকে ফ্লপই ছিল, বাট যখন সে ক্লিক করে কেকেআরকে ট্রফি জিতিয়ে দেয়। বাট সেই পেডিগ্রির কেউ তো এবছর আসেনি। স্পেন্সার জনসন, আনরিক নোকিয়া, কেউ ফ্লপ, দুজনেই ফ্লপ। সো এই জায়গায় দুজনকেই আমার মনে হয় রিলিজ করে একটা নতুন বোলারদের আনতে হবে, যারা কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারে ডেথ ওভারে স্পেশালি। কারণ ডেথ ওভার বোলিং কিন্তু ভালো নেই কেকেআর এর কাছে। ভাইভব অরোরাও বাজে বোলিং করেছে, খারাপ বোলিং করেছে রাদার বলতে পারি, এবং হর্ষিত রানা খুবই মিডিওকার তার সিজন। তার থেকে অনেক বেশি এক্সপেকটেশন ছিল, সে কিন্তু ইন্ডিয়া টিম খেলছে, তার থেকে এক্সপেকটেশন অনেক বেশি ছিল। এবার যদি লাস্ট পয়েন্টে আমি আসি, সেটা হলো কোচিং আর অ্যানালিটিক্স। দেখুন, এখানে মতামত কি বলবো, গত বছর কিন্তু একটা যে পুরো ক্রেজ ছিল গৌতম গম্ভীর কেকেআর এ ব্যাক করেছে সেটার উপরে, গৌতম গম্ভীর দ্য মেন্টর, এটার উপরে কিন্তু বেশিরভাগ ক্রেজ ছিল। এবং গৌতম গম্ভীর দ্য মেন্টর গত বছর কিন্তু এক ধাক্কায় মানে কেকেআর কে দিয়ে এমন একটা টিম বানিয়ে দিয়েছিল, ডমিনেশন করেছিল কেকেআর। বাট এই বছর সেটা হয়। চন্দ্রকান্ত পণ্ডিতকে একদম অ্যাভারেজ মনে হয়েছে অ্যাজ আ হেড কোচ। আর ডোয়েন ব্রাভো আমি মনে করি এটাই তার হয়তো লাস্ট সিজন ছিল কেকেআর এর, যদি কন্টিনিউ করে তাকে মানে কেকেআর ম্যানেজমেন্টকে তারিফ করতে হবে। কারণ ডোয়েন ব্রাভোর থেকে আমি কিছুই দেখিনি সে কোনো কিছু করেছে, তার থেকে আমি কিছু এক্সপেক্টও করিনি যে অ্যাজ আ মেন্টর তার থেকে আমি বেটার কিছু পাবো। তবে কোথাও গিয়ে মনে হয় চন্দ্রকান্ত পণ্ডিতও সেইভাবে নিজের হেড কোচের রোলটা
করতে পারেন। গত বছর যেহেতু সবকিছু প্রেশার গৌতম গম্ভীরের ওপর ছিল, সেই জন্য সেটা চলে গেছিল। বাট এই বছর কিন্তু টোটাল ম্যানেজমেন্ট ফ্লপ, কোনো বাইরে থেকে ভালো ডিসিশন আসছিল না। লুভনিত সিসোদিয়ার মতো একটা ইন্ডিয়ান উইকেট কিপার ছিল কেকেআর এর কাছে, তাকে গোটা সিজনে ট্রাই করা হলো না। গোটা সিজন ট্রাই, অনুকূল রয় একটা ম্যাচ খেলেছে, ইন্ডিয়ান স্পিনার, এত ভালো বোলিং করার পর তাকে নেক্সট ম্যাচে ড্রপ করে দেওয়া হয়। মঈন আলী খেলছে, তিনটে ফরেন স্পিনার খেলাতো, দুটো ফরেন স্পিনার খেলাবো, তবু ইন্ডিয়ান স্পিনার আমি খেলাবো না। অনুকূল রয়, মায়াঙ্ক মার্কান্ডে কোনো ম্যাচই পায়নি। সারা বছর কেকেআর বলে গেল আমরা স্পিন ফ্রেন্ডলি টিম বানাচ্ছি, স্পিন ফ্রেন্ডলি উইকেট লাগবে। মায়াঙ্ক মার্কান্ডের মতো একটা স্পিনার তুমি তাকে গোটা সিজনে একটা ম্যাচও দিল না, অথচ কেকেআর লাস্টের দিকেই ফিনিশ করে। চেতন সাকারিয়া একটা মাত্র ম্যাচ খেলেছে, আর সে ম্যাচ পায়নি। তো এরকম কিন্তু প্রশ্ন থাকবে, প্রশ্ন কিন্তু উঠবে। প্রত্যেকটা টিম আপনি লক্ষ্য করে দেখুন, একটা করে এমন নতুন প্লেয়ার এনেছে যে প্লেয়ার গুলো চমক দিয়েছে আমাদেরকে। কেকেআর কিন্তু কোনো নতুন কিছু প্রডিউসই করেনি এবছর, নতুন কিছু তাদের কাছে মনে হচ্ছে যেন ছিলই না। তারা গত বছরের ফর্মুলাটাকেই রিপ্লিকেট করার চেষ্টা করছে। গম্ভীর যেভাবে সাজিয়ে দিয়ে গেছিল সেইভাবেই তারা যেন রিপ্লিকেট করার চেষ্টা করছে, নতুন জ্ঞানও কিছু নেই তাদের কাছে। ম্যানেজমেন্টের দুটো তিনটে ডিসিশন আমি মনে করি, যে একটা রিউমার্স উঠেছিল যে ইয়ন মর্গানকে অ্যাজ আ মেন্টর জয়েন করাতে পারে, আমি বলবো এটা কিন্তু খুব ভালো ডিসিশন হবে। কারণ মর্গানই একমাত্র ক্যাপ্টেন গৌতম গম্ভীরের পরে ছিল যে কিন্তু কেকেআর কে ফাইনালে তুলেছিল এবং প্লে অফস খেলিয়েছিল, এটা কিন্তু বলতে হবে। তার একটা খুবই প্যাথেটিক সিচুয়েশন থেকে তাকে ফাইনাল খেলিয়েছিল। ইয়ন মর্গান ডেফিনেটলি একটা ভালো অপশন হতে পারে মেন্টরে। এবং যদি কোচিং অপশন থাকে, অনেকজন ইন্ডিয়ান কোচ থাকে, তাদেরকে কিন্তু দেখতে পারে। অনিল কুম্বলে আমার মনে হয় না কোনো টিমের সাথে অ্যাসোসিয়েট আছে বলে, অনিল কুম্বলেকে ডেফিনেটলি তারা ট্রাই করতে পারে। তো অ্যাজ আ কোচ, অ্যাজ আ মেন্টর আমাদের নতুন কিছু দরকার, যেটা দিয়ে একটা টিমটা নতুন ভাবে পারফরমেন্স করতে পারবে। এবার যদি একদম আমি লাস্ট এবং ফাইনাল সেগমেন্ট বলি, সেটা হলো তিন চারটে যে অপশন আমি দিলাম। ওপেনিংটা প্রথমে ফিক্স করতে হবে, ডেথ বোলিংটা খুব ভালোভাবে আপডেট করতে হবে। ইন্ডিয়ান কোরটা শুধু কোর বানালে হবে না, কোরটাকে প্রপার ব্যাটিং লাইন আপ দিতে হবে, যে কার কি রোলটা ক্লিয়ার করার দরকার। স্মার্ট ক্যাপ্টেন্সি দরকার, রাহানেকে দিয়ে করাক বা নতুন কোনো ক্যাপ্টেন আনুক, বাট তার থেকে একটা স্মার্ট ক্যাপ্টেন্সি দরকার, যাতে করে কোনো রকম এই ছোটখাটো ম্যাচ, এগুলো পাঞ্জাব কিংসের বিরুদ্ধে 118 রান চেস করতে পারলো না, এইগুলোই যাতে না ফ্ল হয়। এবং প্রপার ট্যাকটিক্স অ্যানালিটিক্স যেন বাইরে থেকে আসে। এই ছিল আমার কেকেআর এর সিজন 18 এর রিভিউ। এবং সিজন 19-এ 2026-এর আইপিএল এ তারা কি করতে পারে নতুন, সেটা নিয়ে একটা কিন্তু প্রপার অ্যানালিটিক্স, প্রপার রোডম্যাপ কিন্তু এই ভিডিওটাতে আমি দিলাম। এর এই ফাইনাল এপিসোড কেকেআর ডাগ আউটের সিজন 1 এর। পরবর্তী এপিসোড হয়তো পরের বছরের কেকেআর ডাগ আউট সিজন 2 তে আসবে। বাট এই বছরের মতো কেকেআর ডাগ আউট এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে ডেফিনেটলি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো, কেকেআর এর কি কি চেঞ্জেস দরকার নেক্সট ইয়ারে। এন্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ক্রিকেট রিলেটেড ভিডিও। এই বলে এই ভিডিওটা শেষ করছি, ধন্যবাদ।